ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮৯ ফিলিস্তিনির। যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার দায় হামাসকেই দিলেন ট্রাম্প। থাইল্যান্ডের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার। ৩ দিন ধরে চলা সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন। পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৫। ভিয়েতনামেও সড়কে ঝরল ১০ প্রাণ। এবছরের প্রথমার্ধে দুর্ঘটনায় দেশটিতে ৫,০০০-এর বেশি মৃত্যু হয়েছে। এবং বাজেট কমানোর অজুহাতে নাসা থেকে কর্মী ছাঁটাই করছে সংস্থাটি। অনেক মহাকাশ মিশন বাতিল। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্তে রাজি না হওয়ায় হামাসকে ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সব জিম্মি ছেড়ে দিলে হামলা চলবে। এই ভয়ে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না সংগঠনটি। যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার দায়ভার পুরোপুরি হামাসের প্রতিনিধি দলের উপর চাপিয়ে দেন তিনি। এর আগে হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত না হয়ে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে ফিলিস্তিনে নিহত হয়েছে অন্তত ৮৯ জন। এদিকে গাজায় না খেয়ে দিন পার করছে ৩ ভাগের ১ ভাগ মানুষ। অপুষ্টিতে মারা যাচ্ছেন শিশু ও নারীসহ বহু ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মানবিক সহায়তা আটকে রাখার জন্য ইসরায়েলকে দায়ী করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দেশটির মানবতা বিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে বইছে প্রতিবাদের ঝড়। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। ঘরবাড়ি পরিবার হারিয়ে অনাহারে ধুকে ধুকে মরছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষ। ত্রাণ ব্যবস্থা নিজ দখলে নিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের অনাহারে মেরে ফেলার ষড়যন্ত্রে নেমেছে ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় খাদ্যের অভাবে গাজায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে না খেতে পেয়ে প্রাণ হারালো ১২২ ফিলিস্তিনি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, গাজায় অন্তত ৯০,০০০ নারী ও শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে সতর্ক করে সংস্থাটি। ইসরায়েলের দাবি, গাজায় ত্রাণ কার্যক্রমে কোনো বাধা দিচ্ছে না IDF। এর জন্য উল্টো হামাসকেই দায়ী করছে তারা। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলের কঠিন নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণেই গাজায় ঠিকভাবে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। জাতিসংঘের ত্রাণ কার্যক্রম বন্ধ করে দিয়ে গেল মে থেকে নিজেদের মতো খাদ্য বিতরণ শুরু করে ইসরায়েল। গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত এই বিতরণ কেন্দ্রগুলোতে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, এসব কেন্দ্রে খাবারের খোঁজে এসে এ পর্যন্ত ১,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ফাউন্ডেশনটির। খাদ্য পানীয় বন্ধ করে দেয়ায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। দেশটিকে গাজায় সহায়তা প্রবাহের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দিতে বলে তারা। সেই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়। এদিকে ফিলিস্তিনে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে ইসরায়েলি নাগরিকরাও। গাজায় খাদ্য প্রবাহ নিশ্চিত করে ফিলিস্তিন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি সকলের। বিনিয়ামিন, RTV। এবার ব্যতিক্রমী উপায়ে গাজাবাসীর জন্য সমবেদনা প্রকাশ করলেন এক মিশরীয় ব্যক্তি। গাজাবাসীর কাছে পৌঁছাবে এই প্রত্যাশায় ভূমধ্যসাগরে খাবার ভর্তি বোতল ছোড়েন তিনি। তার খাবার পাঠানোর এই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মন কাড়ে নেটিজেনদের। মিশর প্রতিনিধি আফসার হোসেনের পাঠানো তথ্যচিত্রে এর বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। سامحونا يا إخواني
গাজায় পৌঁছাক এই প্রার্থনায় ভূমধ্যসাগরে খাবার ভর্তি বোতল ছুড়ে দিচ্ছেন এক মিশরীয়। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। সেখানে দেখা যায় এক মিশরীয় নাগরিক খাবার ভর্তি বোতল ভূমধ্যসাগরে ছুড়ে দিচ্ছেন এই প্রার্থনায় যে সেগুলো যেন ইসরায়েলি অবরোধ ডিঙিয়ে বন্দি ফিলিস্তিনিদের হাতে পৌঁছে যায়। 2016 সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে রয়েছে। তবে 2025 সালের 18 মার্চ থেকে ইসরায়েল গাজার উপর আরোপ করেছে সম্পূর্ণ এবং কঠোর অবরোধ। জাতিসংঘ বলছে এই অবরোধের মাধ্যমে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করেছে ইসরায়েল। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে। জাতিসংঘের ভাষ্যে গাজা বর্তমানে এক ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের সম্মুখীন, যার মূল কারণ দীর্ঘমেয়াদী অবরোধ। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, প্রতি সপ্তাহে অন্তত 5 লাখ বস্তা আটা না পেলে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হবে গাজা উপত্যকা। গাজার শিশুদের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে চরম অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই শিশুরা পড়ালেখা ও বেড়ে ওঠার সময়টাতে পড়ে আছে দুর্বল কঙ্কালসার দেহ নিয়ে, কখনো তাঁবুতে, কখনো বা হাসপাতালের বিছানায়। এই মর্মান্তিক বাস্তবতার পটভূমিতেই মিশরীয় এ ব্যক্তি ভূমধ্যসাগরের পাড়ে দাঁড়িয়ে একের পর এক খাবার ভর্তি বোতল ছুড়ে দিচ্ছেন গাজার উদ্দেশ্যে। প্রতিটি বোতল ছুড়ে দেওয়ার সময় তিনি দোয়া করছেন যেন তা গাজায় পৌঁছে যায়। একই সঙ্গে তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে গ্লানি ও আত্মসমালোচনার করুণ স্বীকারোক্তি। ক্ষমা করে দিও ভাই, আমরা কিছুই করতে পারছি না। এই হৃদয়বিদারক দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে আবেগে আপ্লুত হয়েছেন বহু মানুষ। গাজার জন্য সহানুভূতি জানিয়ে অসংখ্য মানুষ সোচ্চার হয়েছেন, আহ্বান তুলেছেন মানবিক সহায়তা। ইমতিয়াজ আহমেদ, RTV। থাইল্যান্ডের সঙ্গে চলা সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া। গেল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আয়োজিত জরুরি বৈঠকে যোগ দিয়ে সংস্থাটির কম্বোডিয়ান দূত চিয়াওকে এই আহ্বান জানান। অন্যদিকে সংঘাত পরিহার করে কম্বোডিয়াকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত থাইল্যান্ডের দূত। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। দেশ দুটির মধ্যে 3 দিন ধরে চলা সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 32 জনে দাঁড়িয়েছে। নতুন করে 12 জন কম্বোডিয়ান নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এশিয়াতেও। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে দুই দেশ। মালয়েশিয়া, চীন সহ নানা পক্ষ যুদ্ধবিরতির কথা বললেও তা বাস্তবায়ন হয়নি এখনো। দুই দেশের মধ্যে এই সীমান্ত সংঘাতের নেপথ্যে আসলে কি, তাই জানাচ্ছেন অনুপ প্রসাদ। বিরোধপূর্ণ সীমান্ত ইস্যুতে তিক্ততার দীর্ঘ ইতিহাস রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সীমান্ত রেখা বরাবর দীর্ঘ বনভূমি বেষ্টিত কিছু অংশ দাবি করে আসছে দুই দেশই। এর আগেও সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। 2008 ও 2011 সালে হওয়া দেশ দুটির মধ্যকার সংঘর্ষে প্রাণ হারায় অন্তত 40 জন। তবে দুটি সংঘাতই দ্রুত শান্ত হয়। চলতি বছরের মে মাসে কম্বোডিয়ার এক সৈনিক নিহত হওয়ার পর দুই পক্ষকে সহিংসতা প্রতিরোধে আগ্রহী দেখা যায় এবং উত্তেজনা কমাতে সেনা কমান্ডারদের মধ্যে বৈঠকও হয়। তবে চলমান উত্তেজনার কারণ গেল মে মাসে দুই দেশের সম্পর্কের অবনতি। থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিতর্কিত সীমান্ত নিয়ে একটি ফোন আলাপ ফাঁস করে কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন, যা থাই প্রধানমন্ত্রীকে চরমভাবে বিব্রত করে। এই ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন। এই ঘটনা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে, ফলে পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। সমালোচকরা বলছেন এই ফোনালাপ ফাঁস সিনাওয়াত্রা পরিবারকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হতবাক করে দিয়েছে।
শুধু এখানেই থেমে নেই, থাই সরকার এরই মধ্যে কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে, যা সর্বশেষ সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, গেল কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। থাইল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসাবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বৃহৎ ও ব্যাপক অর্থায়নের সামরিক বাহিনী আছে, যদিও দেশটিতে থাকসিনের দলকে কেন্দ্র করে গঠিত দুর্বল জোট সরকার স্থবির অর্থনীতি এবং মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে বিপর্যস্ত। আর কম্বোডিয়ার অর্থনীতিও বর্তমানে খারাপ সময় পার করছে। কোভিড-19 মহামারীর ধাক্কা তারা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অপহরণ ও প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় চীনা পর্যটকদের অনুপস্থিতির কারণে কম্বোডিয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া থাইল্যান্ডের মতো কম্বোডিয়ার অর্থনীতিও এখন সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে। অর্ণব প্রসাদ, RTV। পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। বাসটিতে 60 জনেরও বেশি যাত্রী ছিল। পেরুর রাজধানী লিমা থেকে বাসটি লা মার্সেড শহরে যাচ্ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বেপরোয়া গতি ও সড়কের বেহাল দশার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে পেরুতে। ভিয়েতনামের সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে, এদের মধ্যে 2 শিশুও রয়েছে, আহত আরও অন্তত 12 জন। শুক্রবার দেশটির স্থানীয় সময় ভোরে হাটিন প্রদেশে একটি ট্যুরিস্ট স্লিপার বাস উল্টে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আল জাজিরা। বাসটি ভিয়েতনামের রাজধানী হানুই থেকে পর্যটন শহর দা নাংকের দিকে যাচ্ছিল। এদিকে দুর্ঘটনাটির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন। ভিয়েতনামের সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য মতে চলতি বছরে প্রথম 6 মাসে ভিয়েতনামের সড়ক দুর্ঘটনায় 5000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর একের পর এক ঘটনার জন্ম হচ্ছে। বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পাশাপাশি মার্কিন সংস্থা থেকে লোক ছাঁটাইয়ের কাজ করে চলছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নাসা। বাজেট কমানোর অজুহাতে ইতোমধ্যেই আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করেছে সংস্থাটি। যদিও এসব সিদ্ধান্ত নাসার মিশনকে দুর্বল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকেরা। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। কর্মী ছাঁটাইয়ের তালিকায় এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রায় 20% কর্মী শীঘ্রই প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিচ্ছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছেন নাসার একজন মুখপাত্র। এর ফলে প্রায় 3870 কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করছে সমালোচকেরা। যদিও মুখপাত্র বলেছেন এ সংখ্যা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহে পরিবর্তিত হতে পারে। এসব কর্মী নাসা ছাড়লে সংস্থাটি থেকে প্রায় 14,000 কর্মী ছাঁটাই হবে বলে জানিয়েছে সংস্থাটির মুখপাত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকোর বরাতে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলে, নাসার কর্মীদের মধ্যে অন্তত 2600 জনের চাকরি হারানোর পেছনে রয়েছেন ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্ক। তিনি সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত নতুন সরকারি দক্ষতা বিভাগে দায়িত্ব পালনকালে এসব কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন, যদিও পরে নিজেই এই বিভাগ থেকে সরে দাঁড়ান। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এখনো পর্যন্ত নাসার প্রায় $12 কোটি অনুদান বাতিল করা হয়েছে। এছাড়া আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের 1/4 কমানোর প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিলের পাশাপাশি 2026 সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে কমপক্ষে 4 জন মহাকাশচারী সহ নাসার প্রায় 300 সাবেক ও বর্তমান কর্মী সম্প্রতি সংস্থার অন্তর্বর্তী প্রধান শন ডাফিকে একটি খোলা চিঠি দিয়েছেন। শন ডাফি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন একান্ত অনুগত ব্যক্তি ও তার পরিবহন মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। 7 জুলাই নাসায় নিয়োগ পান তিনি।
মহাকাশ অভিযানে প্রাণ হারানো 17 নভোচারীকে এ চিঠি উৎসর্গ করা হয়। এতে সতর্ক করে বলা হয়, যদি নাসার বিজ্ঞান গবেষণার অনুদান, কর্মী সংখ্যা ও আন্তর্জাতিক মিশনের ওপর প্রস্তাবিত বাজেট কাটছাটের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তবে এর পরিণতি ভয়ানক হতে পারে। চিঠিতে আরও বলা হয়েছে, নাসায় বড় কোনো পরিবর্তন আনলে তা ধীরে ও পরিকল্পিতভাবেই হওয়া উচিত। এর ফলে ঝুঁকিগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু গেল 6 মাসে যেভাবে দ্রুত ও অপ্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে তা নাসার মিশনকে দুর্বল করে দিয়েছে। সেই সঙ্গে নাসার কর্মীদের ওপরেও ভয়াবহ প্রভাব ফেলেছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। এ সময় যুক্তরাষ্ট্রের নেতারা মানুষের নিরাপত্তা, বৈজ্ঞানিক অগ্রগতি ও জনগণের অর্থের সঠিক ব্যবহারের চেয়ে রাজনৈতিক ফায়দাকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করে নাসা কর্মীরা। এর পরিণতি শুধু নাসার জন্যই নয়, বরং পুরো দেশের জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেন তারা। বিনিয়ামিন, RTV। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে 67 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 81 কোটি টাকারও বেশি। 27 বছর বয়সী ইভ বিয়ে করছেন 26 বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। মডেল হিসেবে ফ্যাশন জগতে নিজের অবস্থান তৈরি করেছেন ইভ স্টিভ। বর্তমানে DNA মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলের অ্যাস্টেল ম্যানর হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটিশ রাজপরিবারের সদস্য সহ বিশ্বের নামকরা ব্যক্তিত্বরা। রাজকীয় এই বিয়েতে সঙ্গীত পরিবেশন করবেন স্যার এলটন জন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।